ভারতবর্ষে প্রতি ঘন্টায় একজন করে স্টুডেন্ট সুইসাইড করে, আর যারা সুইসাইড করে তাদের মধ্যে 80% হলো হাইলি এডুকেটেড। কেন এই সুইসাইডটাই কি একমাত্র সমাধান সকল সমস্যা থেকে পালিয়ে বাঁচার? সুইসাইড করলে তবেই কি এই পৃথিবীর মায়া কাটিয়ে বেরিয়ে যেতে পারলেই কি সব সমস্যার সমাধান সেখানে? আর এই সুইসাইডের জন্য যে সুইসাইড করে সেই দায়ী, নাকি দায়ী আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সোসাইটির বিভিন্ন মানুষগুলো, আমার মতো আপনার মতো কেউ, যারা ইন্ধন যোগায় এই সকল নিষ্পাপ টিনেজদেরকে সুইসাইড করার জন্য? সুইসাইডের কারণ কি কি হতে পারে? স্টাডি প্রেশার, ডিপ্রেশন, র্যাগিং, হার্টব্রেক কিংবা রেপ ভিকটিম। বিভিন্ন ক্ষেত্রে জীবনের টিনেজ লাইফে এসে আমরা এমন কিছু প্রবলেম ফেস করি যেখানে কখনো কখনো মনে হয় হয়তো সুইসাইড অর্থাৎ আত্মহত্যাই সব থেকে পালিয়ে বাঁচার একমাত্র রাস্তা। যার জন্য আমি অ্যান্টি সোশ্যালিস্ট হিসেবে নই, একজন সোশ্যালিস্ট হিসেবেই বলছি, হয়তো 100% কারণের মধ্যে 80% কারণের জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা চতুরঙ্গ। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আগের ট্রেলারের প্রমিস অনুযায়ী খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও, মোটিভেশনাল ভিডিও, টপিক হচ্ছে সুইসাইড। আমি তোমাদের হোস্ট নিঝুম, সহযোগিতায় আশিক এবং ক্যামেরায় রাহুল। সো আমাদের আজকের টপিক SUICIDE। সুইসাইড কেন? সুইসাইডের প্রতিকার কি? সুইসাইডের জন্য রেসপন্সিবিলিটি কার? তাই নিয়ে আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আরও একবার। ভারতবর্ষে প্রতি ঘন্টায় একজন করে স্টুডেন্টের সুইসাইড, তার মধ্যে 80% স্টুডেন্ট হাইলি এডুকেটেড। কেন তাদের এই সুইসাইড, তার কারণ খুঁজতে গেলে সব প্রথমে যে কারণটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে স্টাডি প্রেশার। আমাদের তথাকথিত শিক্ষিত ফ্যামিলিগুলোতে এমন একটা টেন্ডেন্সি, অনেকটা আমরা 3 ইডিয়ট সিনেমাটায় যেমন দেখেছি, ছেলে হয়ে জন্মালে ইঞ্জিনিয়ার, মেয়ে হয়ে জন্মালে ডাক্তার। ओए चैंप तू अंदर ही रहे भाई, बाहर बहुत सर्कस है। वही सर्कस का रिंग मास्टर है ना तेरा नाना, वो हंटर घुमाएगा और बोलेगा भागो, लाइफ इज ए रेस, भागो इंजीनियर बनो। लेकिन तू वही बनना जो तेरा दिल बोले। ज्यादा डराएगा ना? অনেকটা ছেলেটা কি হবে বুঝে ওঠার আগে তার মা বাবা তাদের স্বপ্নের বোঝাগুলো একগুচ্ছ করে ছেলেগুলোর মাথায় চাপিয়ে দেয়। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিল, কনভেন্ট স্কুলে ভর্তি করে দিল, তারপরে তাদের উপরে চাপিয়ে দিল তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। হয়তো সেই ছেলেটার মধ্যে স্বপ্ন লতা মঙ্গেশকরের মতো সিঙ্গার হওয়া, কিংবা তার স্বপ্ন হতে পারে সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটার হওয়া। সেই স্বপ্নগুলো কখনোই আমরা বোঝার চেষ্টা করি না। তার স্বপ্ন হতে পারে লিটারেচার নিয়ে পড়া, কিন্তু তথাকথিত একটু ভালো স্টুডেন্ট হলেই মাধ্যমিক পাস করার পর সায়েন্স পড়ো, তারপরে হয় ডাক্তারি পড়ো, নাহলে ইঞ্জিনিয়ারিং করো। তারপরে হয়তো খুব কষ্ট করে মা বাবার স্বপ্নের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা ডাক্তারি কলেজে অ্যাডমিশনও পেয়ে গেল। শুরু হলো নিজের স্বপ্ন এবং মা বাবার স্বপ্ন, দুই স্বপ্নের মাঝে ব্যালেন্স করে বেঁচে থাকার একটা লড়াই। আর এই লড়াইয়ে যখন হেরে যায় তখন ছেলেটা হয়ে পড়ে বা মেয়েটা হয়ে পড়ে ভীষণ ডিপ্রেসড। সে স্টুডেন্টটা ভেবে পায় না কি করবে, চাপে পড়তে পড়তে নিজের স্বপ্নটা তো জলে ভেসে যায়, সেই সঙ্গে
ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা মা বাবার স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে করতে সেখানে হয়তো রেজাল্ট খারাপ হয়ে গেল। একটা ভালো স্টুডেন্ট ছোট থেকে ভালো রেজাল্ট করে আস্তে আস্তে হঠাৎ করে যখন খারাপ রেজাল্ট করে ফেলে, তখন তাদের রিলেটিভস, তার মা বাবা, তাদের আত্মীয় স্বজন, তথাকথিত সমাজের মানুষজন সবাই তাদের পাশ থেকে সরে যায়। একটা খুব প্রচলিত কথা, ছেলেটা পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু খুব ভালো ছিল তো তাই অহংকারের জন্য বকে গেল। কিন্তু একবারও ওই ছেলেটা বা মেয়েটার ভেতরে যে স্বপ্ন, তার মধ্যে নতুনভাবে বাঁচার যে প্যাশন, সেটা আমরা কেউই বোঝার চেষ্টা করি না। একটা সময় যখন দেখে গোটা পৃথিবী একদিকে আর ছেলেটা একদিকে, আরো ডিপ্রেসড, আরো ডিপ্রেসড, আরো ডিপ্রেসড, জীবন থেকে আলোটায় হারিয়ে যায়। এরকম একটা অবস্থানে এসে ছেলেটা ডিসাইড করে বা মেয়েটা ডিসাইড করে আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নেই, তার থেকে পালিয়ে বাঁচার একটাই রাস্তা, সুইসাইড। এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো শুনে কি মনে হয়, একটা ছেলে বা মেয়ে যখন সুইসাইড করে তার জন্য রেসপন্সিবল কে? আমার তো মনে হয় 80% দায়ী মা বাবা, দায়ী তার আত্মীয় স্বজন, দায়ী আমাদের এই তথাকথিত সমাজ ব্যবস্থা, বাকি 20% তার নিজের। হতেই পারে চলার পথে হোঁচট খেতেই পারে, তাই বলে তার পাশ থেকে আমরা হঠাৎ করে যখন সরে যাই তখন সে যে ডিপ্রেশনে পড়ে যায় এবং আত্মহত্যা করে বসে, তার জন্য পুরোপুরি দোষ কখনোই তাকে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, এবার আসি যারা এই রকম ডিপ্রেসড সিচুয়েশনের মধ্যে আছো, ক্রমাগত খারাপ রেজাল্টের স্ট্রাগল, জীবন থেকে আলোটা হারিয়ে গেছে, এবার তাদের উদ্দেশ্যে বলছে। আচ্ছা, যে মানুষগুলো তোমাকে খারাপ বলে, যে মানুষগুলো আজ তোমার পাশে থেকে সরে গেছে, তাদের কথা একবার ভাবো। তুমি যদি আজ খেতে না পাও কিংবা তোমার একটা কিছু হয়ে যায়, তাদেরকে তুমি কি পাশে পাবে? নিশ্চয়ই না। যে তুমি খেতে না পেলে যে তোমাকে খেতে দিয়ে যাবে না, তোমার বাড়ির ছাদটা ভেঙে গেলে যে বাড়ির ছাদটা তৈরি করে দিয়ে যাবে না, তাদের কথা শুনে ডিপ্রেসড হয়ে সুইসাইড করা বোকামি ছাড়া আর কিছুই না। জীবনটা অনেকটা আইসক্রিমের মতো, যদি তুমি টেস্ট করতে পারো খুবই ডেলিশিয়াস, আর যদি তুমি সেটার দিকে তাকিয়ে থেকে টাইম ওয়েস্ট করো, একটা সময় পরে জীবন ফুরিয়ে যাবে। কখনো কখনো এরকম ডিপ্রেসড সিচুয়েশন আসতেই পারে, কিন্তু সেটাকে নিজে ওভারকাম করতে হবে। এর আগে আমি বলেছি, বেস্ট মোটিভেটর তুমি নিজে। আর হ্যাঁ, যারা বলার তারা বলেই যাবে, কিন্তু সেই ডিপ্রেসড সিচুয়েশনে থেকে অরুণিমা সিনহার মতো 2 পা কেটে বাদ দেওয়ার পর হসপিটালে বেডে শুয়ে যেমন ডিসিশন নিয়েছিল, আজকে তোমরা বলছো বলো একদিন আমার দিন আসবে, সেদিন আমি বলবো, তোমরা শুনবে, সেরকম একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। সুইসাইড নয়, সুইসাইডের উল্টো দিকে রাস্তায় হেঁটে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, লড়ে যাও এবং তাদেরকে দেখিয়ে যাও যারা তোমার খারাপ সাইডটা বারবার তুলে ধরছে। এবার তাদের উদ্দেশ্যে বলি, সেই সকল প্যারেন্টস যারা তাদের ছেলে মেয়ে জন্মানোর সঙ্গে সঙ্গে তাদের নিজেদের স্বপ্নগুলো, নিজেদের ইচ্ছা ভাবনাগুলো অনেকটা দলিলে লিখে কিংবা স্ট্যাম্প মেরে দেয় তাদের মাথার উপর, যে তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে এটা করতে হবে। একবারও তাদের প্যাশনটা ভেবে দেখো, তারা কি চায়? তাদের স্বপ্ন হতে পারে কোনো ভালো ক্রিকেটার হওয়া, অনেকটা হতে পারে আপনি যেটা চান না আপনার ছেলে হয়তো তার উল্টো কোনো প্যাশন নিয়ে সেখানে সাকসেসফুল হতে পারে, যেমন মহেন্দ্র সিং ধোনি। মা বাবাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনাদের ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেবেন না, তাদেরকে নিজস্ব একটা স্পেস দিন, তাদের প্যাশন, তাদের ভালো লাগাকে গুরুত্ব দিন। তারা কি হতে চায়, তারা কোন কাজটা ভালোবাসা ফিল করে, সেইটা একটু লক্ষ্য রাখুন। আসলে জীবনটা শুরু থেকে মা বাবা যেন রেসের ঘোড়া জকির ভূমিকা পালন করে, নিজেরা জকি আর ছেলে মেয়েরা হচ্ছে রেসের ঘোড়া। তাদেরকে যুদ্ধে নামিয়ে দাও। পাশের বাড়ির আমার অফিস কলিগের থেকে তোর রেজাল্টের মার্কস কেন কম হলো, ওই বাড়ির মেয়েটার থেকে তোর মেয়ে, আমার মেয়ের রেজাল্ট খারাপ কেন হলো। এমন একটা সিচুয়েশন হয় ছেলে মেয়েরা রেজাল্ট নিয়ে বাড়ি যেতে ভয় পায়, কেন? বাড়ি গেলে ওর থেকে আমি 2 নাম্বার কম পেয়েছি, মা বকবে, একটা ভীতি তৈরি হয়। এরকম সিচুয়েশন থেকে ক্রমাগত ডিপ্রেসড হয়ে যায় আপনাদের ছেলে মেয়েরা। তাই ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবুন, নিজের স্ট্যাটাস নয়, নিজের স্বপ্ন নয়, কি করেছেন জীবনে আপনারা সেটা ভুলে যান। নতুন প্রজন্ম নতুনভাবে বাঁচতে চায়, তাদেরকে একটু বাঁচতে দিন, একটু স্পেস দিন, তারা যেটা ভালো লাগে সেটা করতে দিন। দয়া করে এই স্টাডি প্রেশারের কারণে প্রতি ঘন্টায় 1জন করে যে ছেলেগুলো সুইসাইড করছে তার সংখ্যা যেন না বেড়ে একটু কমতে পারে, সেই দিকে আমাদের সমাজ ব্যবস্থা যেন একটু তাকায়। প্রত্যেকটা মা বাবা একটু সচেতন, একটু ভালোবেসে, একটু ছেলে মেয়েদের ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয়। সো টিনেজ লাইফের
প্রথম একটা সুইসাইডের বড় প্রবলেম যেটা স্টাডি প্রেশার, সেটা নিয়ে ডিসকাস হলো। এবার আরও একটা সেনসিটিভ টপিক যেটা প্রত্যেকটা টিনেজ লাইফে কম বেশি সবাই হয়তো এই ব্যাপারটা ফিল করে থাকে, সেটা হচ্ছে হার্ট ব্রেক। আরও সহজভাবে বাংলা ভাষায় বলতে গেলে রিলেশনশিপে ছ্যাঁকা খাওয়া। তো এই রকম একটা সিচুয়েশান, এই যে প্রেম, লাভ, রিলেশনশিপ, ব্যাপারটা মানুষ দুই রকমভাবে নিতে পারে, একটা সিরিয়াস, একটা নন সিরিয়াস। তো যারা সিরিয়াসলি একটা রিলেশনশিপে থাকে, হঠাৎ যখন কোনো একটা কারণে ছোটোখাটো ভুল বোঝাবুঝিতে রিলেশনশিপটা ব্রেক হয়ে যায়, তখন সেই সিচুয়েশানে মানুষ সুইসাইড করে। টিনেজার্সরা ভাবে এই সিচুয়েশান থেকে বেরোনোর একমাত্র রাস্তা সুইসাইড। চলো একটা সহজ ক্যালকুলেশন করি। তুমি একজনকে ভালোবাসতে, তার সঙ্গে রিলেশনশিপে ছিলে, হঠাৎ করে সে তোমাকে কোনো কারণে ছেড়ে চলে গেল। তার কারণ হতে পারে হয়তো তুমি তাকে ভালোবাসতে পারোনি, কিংবা সে তোমাকে ভালোবাসে না, তোমরা কমফোর্ট ফিল করোনি। হ্যাঁ, এখানে তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, কিন্তু আজকে যে তোমাকে ছেড়ে চলে গেল, একটু সহজে হিসাব করো, তাহলে হয়তো তুমি বেঁচে গেলে। কেননা যে আজকে তোমাকে ছেড়ে চলে গেল, আজ থেকে 10 বছর পর তোমাদের রিলেশনশিপটা আরও শক্ত হওয়ার পর হয়তো সে তোমাকে ছেড়ে চলে যেতে পারতো। তোমার ভাগ্য ভালো যে সে তোমাকে এখন ছেড়ে চলে গেল। নতুন করে বাঁচতে শেখো। একটা রিলেশনশিপ যখন ব্রেক হয়ে গেল, তার মানে এই নয় যে সব কিছু শেষ হয়ে গেল। আবার এমনটা হতে পারে কোনো সিচুয়েশনের কারণে সে দূরে চলে গেছে, তার মানে এটা নয় যে সেখানেই তোমার ভালোবাসার মৃত্যু, সেখানেই তোমার সব ফিলিংস শেষ। ভালোবাসা মানে দুজন দুজনকে পাওয়া নয়, ভালোবাসা মানে দূর থেকেও ভালোবাসা যায়। যেমন করে ডক্টর বিধানচন্দ্র রায়ের লাইফ স্টোরিতে আমরা দেখেছি, উনি কল্যাণীকে ভালোবাসতেন। বিভিন্ন কারণে, বিভিন্ন সিচুয়েশনসে অ্যাকচুয়ালি বিধানচন্দ্র রায় অত্যন্ত গরিব ফ্যামিলির ছিলেন, আর কল্যাণী ছিলেন নীলরতন সরকারের মেয়ে। তো একটা সিচুয়েশনে এসে নীলরতন সরকার ডক্টর বিধানচন্দ্র রায়কে এটা বলেছিলেন যে তুমি আমার মেয়েকে যদি বিয়ে করো, তাহলে কি করে সংসার চালাবে? আমার মেয়ের একদিনের মেকআপের খরচ তোমার সারা মাসের বেতন। তো এইরকম একটা সিচুয়েশনে এসে তাদের প্রেমটা পরিপূর্ণতা পায়নি ঠিকই, কিন্তু তাদের ভালোবাসাটা বেঁচে ছিল। বিধানচন্দ্র রায় পরবর্তীকালে সেখান থেকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ডক্টর বিধানচন্দ্র রায় পরিণত হয়েছেন এবং কল্যাণীকে ভালোবেসে কল্যাণী নামক শহরটি তৈরি করেছেন। হয়তো পশ্চিমবঙ্গের সব থেকে সাজানো গুছানো শহর এই কল্যাণী শহর। এর আগে যখন আমরা শাহরুখ খানের স্টোরি শুনেছিলাম, সেখানে দেখেছিলাম শাহরুখ খান কিভাবে গৌরীকে অর্জন করেছিল, গৌরীর ভালোবাসায় জিতেছিল। এখানে আমরা ধরে নিতে পারি ছোটোখাটো হার্টব্রেক কিন্তু শাহরুখ খানেরও হয়েছিল। তাই হার্টব্রেক মানে সেখানে ভেঙে গিয়ে সুইসাইড করা নয়, সেখান থেকে নতুন করে আগামী জীবনে এগিয়ে যাওয়ার একটা শিক্ষা অর্জন করো। আসলে আমাদের চলার পথে আমরা হোঁচট খাই, আর সেই হোঁচট খেয়ে যদি ভেঙে পড়ি, তাহলে সেখান থেকে আমাদেরকে সুইসাইড করা নয়, সেখান থেকে আমাদের নতুন করে বাঁচার রাস্তা খুঁজে নিতে হবে। সেখান থেকে নতুন করে আমাদেরকে নতুন রাস্তা খোঁজার স্পিরিটটা গেইন করতে হবে। তাই বন্ধুরা, হার্টব্রেক হতেই পারে, কিন্তু সেখানে থেমে না গিয়ে নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, নতুন করে এগিয়ে যাও, নতুন করে বাঁচার স্বপ্ন দেখো। প্রত্যেকের মধ্যে হিডেন ট্যালেন্ট আছে, তোমার হিডেন ট্যালেন্ট কাজে লাগানোর জন্য অবশ্যই তোমাকে বাঁচতে হবে। তার জন্য সুইসাইড কখনোই সেই সমস্যার সমাধান হতে পারে না। টিনেজ লাইফে সুইসাইডের আরও একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে র্যাগিং। সদ্য স্কুল জীবনের হাসি খুশি অনুভূতিটা ছেড়ে দূর দূরান্তে পাড়ি দিয়ে ফার্স্ট ইয়ারে যখন নামি কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া হয়, সেখানে সর্বপ্রথম ভীতি বা ত্রাসের সৃষ্টি করে সিনিয়র দাদা বা দিদিদের র্যাগিংয়ের চাপ। এই যে র্যাগিং, এটা একটা প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা বড়সড় প্রবলেম। র্যাগিং থেকে বাঁচতে গেলে তার সলিউশন শুধুমাত্র যার উপরে র্যাগিং হচ্ছে তাকে র্যাগিং করা, কিংবা যে র্যাগিং করছে তাকে নিষেধ করাই নয়, এটা সামাজিক সচেতনতা বৃদ্ধি করা উচিত। আগেকার দিনেও র্যাগিং হতো। স্কুলে একটি বিশেষ দিনে একটি স্যারের কাছে, স্যারের নামটা বলি, সমীর বিশ্বাস, আমাদের শেখপাড়া পিকেআরভির শিক্ষক, ওনার কাছে একদিন র্যাগিং সম্পর্কে বিভিন্ন মতামত শুনেছিলাম। আসলে র্যাগিংটা কেন হতো আগেকার দিনে, আর এখন র্যাগিংটা কোন পর্যায়ে পৌঁছেছে। র্যাগিংটা এরকম একটা সিচুয়েশন ছিল, একটা ছেলে যখন স্কুল কলেজে নতুন অ্যাডমিশন তখন
তার যে সিনিয়র দাদা প্রথমে একটু শাসন করে তাদেরকে আনুগত্য শিকারের যে প্রচেষ্টা সেটাই করতো, যেন ছেলেটা তাদের অনুগত থাকে, মেয়েটা তাদের অনুগত থাকে। আর সেই দাদারাই কিন্তু পরবর্তীকালে তাদের কোনো সমস্যায় সবাইকে তাদের পাশে দাঁড়ায়। কিন্তু আজকে র্যাগিং এর সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। আজকে র্যাগিং মানে বস্ত্র খুলে ফেলিয়ে তাদেরকে নাচতে বাধ্য করা। আজকে র্যাগিং মানে নির্যাতন, শারীরিকভাবে, মানসিকভাবে। আর যার ফলাফল হিসেবে দাঁড়ায় যারা একটু দুর্বল মানসিকতার স্টুডেন্ট থাকে তারা সুইসাইড করে। তাই বন্ধুরা, ফার্স্ট ইয়ারে নতুন কলেজে অ্যাডমিশন নিয়ে নতুন হোস্টেলে থাকতে গেলে নিজেকে মানসিকভাবে স্ট্রং তো করতেই হবে, আরো বেশি স্ট্রং হতে হবে। কেননা প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এখন অ্যান্টি র্যাগিং টিম আছে। তোমাকে যদি কেউ র্যাগিং করে খুব তাড়াতাড়ি সেই অ্যান্টি র্যাগিং টিমের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করো, তারা অবশ্যই তোমার সহযোগিতা করবে। এরপরে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে একবার সিম্প্যাথির সঙ্গে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটির দাদাদের, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়তে আসি তখন কিন্তু কখনোই তোমাদেরকে অসম্মান করার জন্য আসি না, তোমাদেরকে উইথ ডিউ রেসপেক্ট আমরা কলেজে আসি, পড়াশুনো করি, সবকিছু তোমাদের মতো করেই করতে চাই। কিন্তু তোমাদের অবাঞ্ছিত অত্যাচার, তোমাদের অবাঞ্ছিত র্যাগিং নামক শব্দটি কখনো কখনো আমাদের মতো ফার্স্ট ইয়ারের দুর্বল চিত্তের স্টুডেন্টদের কাছে আত্মহত্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই তোমাদের কাছে অনুরোধ, এমন কিছু করো না যেটা আমাদের সমাজের পক্ষে বিপজ্জনক, যে কারণে তোমাদের এই ছোট্ট একটা র্যাগিং নামক শব্দটি প্রয়োগে কত মা বাবার কোল খালি হয়ে যায় প্রতি বছর। একবার ভেবে দেখো, একবার তুমি নিজেকে বদলাও। তুমি তোমার ফার্স্ট ইয়ারকে র্যাগিং করো না, দেখো পরের ইয়ারে তারাও র্যাগিং করবে না। র্যাগিং এমন একটা সিচুয়েশন ধারাবাহিকভাবে চলে আসে। আজকে যারা ফাইনাল ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে র্যাগিং করছে, তারাও কোনো একদিন ফার্স্ট ইয়ারে ছিল। তারা আজকে এই কারণে র্যাগিং করে যে তাদেরকেও তাদের দাদারা র্যাগিং করেছে। এই প্রবৃত্তিটা বের করো, তোমাকে কারা র্যাগিং করেছিল সেটা ভুলে যাও। তোমার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যারা ছোট তোমার থেকে জুনিয়র, তাদেরকে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখো না, তোমার ভাইয়ের মতো, তোমার বোনের মতো তারা। র্যাগিং করো না, একটা ইয়ার তোমরা বাদ দাও র্যাগিং করা, দেখবে প্রতিটা ইয়ার তারপর থেকে র্যাগিং নীল হয়ে যাবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ র্যাগিং শূন্য হয়ে যাবে, অ্যান্টি র্যাগিং টিমের কোনো দরকারই হবে না। তোমার সুইসাইডের, টিনেজ লাইফের সুইসাইড, স্পেশালি মেয়েদের জন্য একটু সহানুভূতির স্বরে। আসলে এই রেসপন্সিবিলিটিটা আমাদের সোসাইটির মানুষদের ক্রমাগত মানুষ থেকে অমানুষ হয়ে ওঠার কারণে আজকে এই সিচুয়েশনটা আসছে। মানুষের মধ্যে মানবিক জিনিসটা হারিয়ে গিয়ে একটা পাশবিক জিনিস আসছে, পাশবিক বিষয়গুলো আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠছে। সেরকম একটা সেন্সিটিভ টপিক নিয়ে এবার আমরা আলোচনা করতে যাচ্ছি। সুইসাইডের অন্যতম কারণ, মেয়েদের সুইসাইডের অন্যতম কারণ, যেটা হলো রেপ ভিকটিম। এই যে রেপ ভিকটিম কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মধ্যে একটা আলাদা অন্যরকম জিনিস কাজ করে গেল। রেপ আর এপি, মাথায় ইমাজিন চলে আসলে একটা মেয়েকে 4-5টা ছেলে রেপ করেছে। এটা খুব রসাত্মক একটা খবর। টিভি চ্যানেলে দুদিন মাতামাতি হবে, আমরা শো দেখতে পাবো, ঘন্টাখানেক ওই দুদিন খুব লাফালাফি হবে, আন্দোলন হবে রাস্তায়, মোমবাতি জ্বলবে, তারপরে সবাই ভুলে যাবে। হয়তো মেয়েটা হসপিটালের বিছানায় সে লড়াই করতে করতে মরে যাবে, কিংবা মেয়েটা সুস্থ হয়ে ওঠার পর কোনো একদিন ঘরের দরজা লাগিয়ে দিয়ে বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে সুইসাইড। একটা মেয়ে হসপিটালের বিছানায় লড়তে লড়তে মারা গেল, তত দূর অব্দি হয়তো মেনে নিল। কিন্তু একটা মেয়ে যখন সুস্থ হয়, একটা রেপ ভিকটিম একটা মেয়ে যখন সুস্থ হয়ে সুস্থভাবে সমাজে ফিরতে চায়, তখন আমাদের এই সমাজ ব্যবস্থা তাদেরকে ফিরতে দেয় না। মেয়েটা যখন রাস্তা দিয়ে যায়, তখন একটু অন্যরকম অ্যাঙ্গেলে আমরা তাকিয়ে দেখে মেয়েটা ধরছি, এটা অন্যরকম কথা। প্রত্যেকটা চায়ের দোকান থেকে বাবা কাকা বয়সী লোকরা তখন এরকম একটা কমেন্ট করে। একটা সময় মেয়েটার বিয়ের বয়স আছে, বিয়ে হয় না, মেয়েটা স্ট্রাগল করতে হয়। কে বিয়ে করবে একটা ধর্ষিতা মেয়ে? আসলে এইরকম একটা মানসিকতা আমাদের মধ্যে আছে। টিভির পর্দায় আমরা অ্যাড দেখতে পাই, সোচ বাদলো তবে তো বাড়েগি ইন্ডিয়া, আগে বাড়েগি ইন্ডিয়া। তো আমাদের সোচ তো আমরা কেউ বদলাচ্ছি না, চিন্তা ভাবনা তো বদলাচ্ছি না। আচ্ছা, একটু আগে ফিরে যাই। কি করেছিল মেয়েটা? দোষ, পড়াশুনো করেছে, একটা অফিসে চাকরি করছে,
অফিসে ওভারটাইম করতে গিয়ে কোনো কারণে বাড়ি ফিরতে একটু লেট হয়েছে, হয়তো রাত্রি 10টা-11টা বেজে গেছে। এটাই ছিল মেয়েটার অপরাধ। আর সেই সুযোগ নিয়ে রাস্তার কিছু মানুষ তার সম্মানহানি করলো। যারা সম্মানহানি করলো তারা আমাদের সোসাইটিতে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। দোষিত তারাই যারা মেয়েটাকে স্বাধীনভাবে বাঁচার অধিকারটা কেড়ে নিল, মেয়েটার সম্মানটা লুটলো, কিন্তু দুদিন পরে তারা জেলখানা থেকে ছাড়া পেয়ে দিব্যি মাথা উঁচু করে বেরিয়ে বেড়ায়। আর আমাদের সমাজ ব্যবস্থা সেই মেয়েটার প্রতিকূল হয়ে দাঁড়ায়, আর তারই ফলাফল হিসেবে একদিন মেয়েটা সুইসাইড করে। ট্রেলার লঞ্চের সময় বারবার একটা প্রশ্ন রাখা ছিল যে সুইসাইডের জন্য কে দায়ী, সমাজ ব্যবস্থা, আমি, আপনি, না অন্য কেউ। আমি উইথ ডিউ রেসপেক্ট সমাজের প্রত্যেকটা মানুষকে সম্মান জানিয়ে আমি তাদেরকে এটা বলতে চাই, স্পেশালি রেপ ভিকটিমরা সুইসাইড করে এই সমাজ ব্যবস্থার কারণে। এই সমাজ ব্যবস্থার নামে আমাদের যে সকল নিয়ম কানুন আর নোংরামি বেড়াজাল আছে, সেই সকল বেড়াজালগুলোকে ডিঙোতে না পেরে এই রেপ ভিকটিমরা সুইসাইড করে। একটা মেয়ে 2-4 পশুর হাতে নির্যাতিত হওয়ার পর যখন স্বাধীনভাবে বাঁচতে চায়, তখন আমাদের সমাজ ব্যবস্থা তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেয় না। আপনার মতনই কোনো একটা মানুষ তার দিকে অন্য অ্যাঙ্গেলে তাকায়। হ্যাঁ, পার্টির নেতারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেবে, কিন্তু কোনো বাবা কি তার ছেলের সঙ্গে কোনো ধর্ষিতা মেয়ের বিয়ে দিতে চাইবে? তখন চাইবে। কোনো একটা ছেলে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারবে, কিন্তু কোনো একটা ছেলে এসে সেই নষ্ট হয়ে যাওয়া মেয়েটার রেসপন্সিবিলিটি নিতে কি চায়? অনেকে আছে এরকম দৃষ্টান্ত তৈরি করে, কিন্তু সেগুলোর সংখ্যা নেহাতি কম, যে কারণে দিনের পর দিন রেপ ভিকটিম যারা ধর্ষিতা মেয়েদের সুইসাইডের সংখ্যা বেড়েই যাচ্ছে। একটু নিজেকে বদলান, মেয়েটার তো কোনো দোষ ছিল না, একটু আলাদাভাবে ভাবো, একটু অন্য রাস্তায় ভাবো। সবটাই তো মানসিকতা। আজকে যারা সমাজ ব্যবস্থায় প্রকাশ্য দিবালোকে ভদ্র মানুষের পোশাক পরে বেড়ায়, তাদেরই হয়তো কেউ রেড লাইট এরিয়ায় প্রতি রাত্রে পাড়ি দেয় আর সকালবেলায় মুখের মধ্যে অন্য একটা গেট আপ নিয়ে ঘুরে বেড়ায়। এটাই আমাদের সমাজ ব্যবস্থা। আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের মধ্যে আজকাল একটা পাশবিক প্রতিক্রিয়া, পাশবিক চিন্তাধারা দেখা দিয়েছে, যে কারণে আমাদের সমাজের এত অধঃপতন। হ্যাঁ, মেয়েদের দিকে আঙুল তুলে রেসপন্সিবিলিটি মেয়েদের, পুরো দোষ মেয়েদের। আসলে আজকের সমাজের যারা বড় মানুষ তারা বলে কি মেয়েদের পোশাকের জন্য মেয়েরা ধর্ষিতা হয়। একটা 4 বছরের মেয়ে কি অন্যায় করেছিল? মেয়েটার শরীরের কোন অঙ্গটা সেই পশুটার দৃষ্টি আকর্ষণ করেছিল? কিংবা শাড়িতেও তো ধর্ষণ হয়। আসলে তাই আমাদের মানসিকতা প্রথমে বদলানো উচিত, আমাদের মন মানসিকতা। সমাজের উদ্দেশ্যে অনেক বললাম, এবার সেই সকল বোন বা দিদি বা সেই সকল নারীদের উদ্দেশ্যে বলছি যারা এইরকম সিচুয়েশনের শিকার হয়েছে, ডিপ্রেসড হয়ে গেছে, কখনো ইচ্ছা করে পৃথিবী থেকে চলে যায় সুইসাইড করে, তাদের উদ্দেশ্যে বলছি, বোন তুমি তো কোনো দোষ করোনি। 4 বছর বয়স যখন তোমার কিছুই বোঝার কথা ছিল না, সেই রকম একটা সিচুয়েশন একটা পশুর হাতে তুমি নির্যাতিত হয়েছো, তার জন্য কিন্তু তুমি দোষী নও। বেঁচে থাকার স্পিরিটটা কখনো হারিও না, বেঁচে থাকার চেষ্টা করো। প্রত্যেকের মধ্যে হিডেন ট্যালেন্ট থাকে, তুমি তোমার কাজে কর্মে ধ্যান দাও, তুমি স্ট্রাগল করো লাইফের সঙ্গে। বাঁচতে গেলে স্ট্রাগল করে বাঁচতে হয়। একটা কথা এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সূর্যের মতো দীপ্তমান হতে গেলে প্রথমে সূর্যের মতো ফুটতে হয়। ধরে নাও না তোমার জীবনে একটা কঠোর পরীক্ষার মধ্য দিয়ে আগুনে ফুটতে ফুটতে তুমি পার হলে, এবার কোনোদিন তোমার মধ্য থেকে হীরের মতো আলো বেরোবে। তোমার ট্যালেন্ট একদিন সবাইকে অন্ধকারে ফেলে দেবে। তাই আরো একবার বলছি, সুইসাইড কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। প্রবলেম থেকে চলে যাওয়া, প্রবলেমকে এড়িয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। সমস্যার সমাধান হতে পারে সেই প্রবলেম ফেস করে প্রবলেমের সলিউশন খোঁজা, সমস্যার সঙ্গে মোকাবিলা করা। রেপ ভিকটিম টপিকটার উপর বলতে গিয়ে আরও একটা টপিকের উপর একটু আলোকপাত না করলেই নয়। আমাদের সমাজ ব্যবস্থার যে অধঃপতন সেটা তুলে না ধরলেই নয়। খুব রিসেন্ট একটা ঘটনা, নাম না করেই আমি ঘটনাটার যে টাচ দিচ্ছি তাতে হয়তো অনেকেই বুঝে যাবে। 4 বছরের শিশুর নির্যাতন হওয়া যে ঘটনাটা, সেখানে স্কুলের প্রিন্সিপাল যিনি একজন মহিলা,
তার ভাষায় ঘটনাটি ছিল একটা দুষ্টুমি। প্রথমে উনি প্রমাণ চেয়েছিলেন, ঠিক আছে, একটা মেয়ে ঠিক আছে একটা মেয়ে নির্যাতিত হয়েছে, 4 বছরের একটা মেয়ে, কি স্বার্থ, কোন স্বার্থ নিয়ে মেয়েটা একটা মিথ্যে ঘটনা সাজিয়ে বাড়িতে মা বাবাকে বলতে যাবে? আর হ্যাঁ, সে প্রিন্সিপাল নিজেও তো একজন মেয়ে, তিনিও তো কারো না কারো মা বা কারো না কারো মেয়ে বা কারো না কারো বোন। তার মানবিকতাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আজকে আমাদের সমাজের এই অধঃপতনের জন্য দায়ী শুধুমাত্র পুরুষরাই নয়, পুরুষ মহিলা প্রত্যেকে সমানভাবে দায়ী। আর আমাদের সমাজ ব্যবস্থায় রেসপন্সিবিলিটি বহন করছে প্রত্যেকটা রেপ ভিকটিমের সুইসাইড হয়ে যাওয়ার পেছনে। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট, একটু একটু করে নিজেকে বদলে ফেলুন। আর যারা এই রকম সিচুয়েশনের মধ্যে আছো, সেই সকল বোনদের কাছে, দিদিদের কাছে, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম অবনতির জন্য আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু কিছু করার নেই। এই সোসাইটিতেই যুদ্ধ করে বেঁচে থেকে একদিন নিজেকে প্রমাণ করে দিতে হবে। প্লিজ সুইসাইড করে নিজের জীবনটা নষ্ট করবেন না। এখনও ভালো মানুষ দু একজন বেঁচে আছে, একটু যুদ্ধ করুন, একটু মানিয়ে নিন, বেঁচে থাকার জন্য লড়াই করুন, অস্তিত্বের জন্য সংগ্রাম করুন। আজকে আপনার দিনটা খারাপ যেতে পারে, কিন্তু কালকে অবশ্যই একটা ভালো দিন ওয়েট করছে। আমরা চতুরঙ্গ ইউটিউব চ্যানেলের তরফ থেকে এইরকমভাবে একের পর এক মোটিভেশনাল ভিডিও নিয়ে আমাদের টিম আসতে থাকবে, সেই সঙ্গে দিতে থাকবে বেঁচে থাকার অনুপ্রেরণা। আমরা চাই প্রত্যেকে এগিয়ে যাক, বেঁচে থাকুক এবং তাদের মধ্যে একটা হিডেন ট্যালেন্ট যেটা লুকিয়ে আছে সেটা খুঁজে বের করুক। আর হ্যাঁ, আরও একবার, আমি তোমার মোটিভেটর নই বা কেউই তোমার মোটিভেটর নয়, তোমার বেস্ট মোটিভেটর তুমি নিজেই। লাইফের প্রতিটা ধাপ থেকে এগিয়ে যাওয়ার স্পিরিট নিয়ে এগিয়ে চলো। আমরা চতুরঙ্গ, ফর ইউ, উইথ ইউ। আমরা তোমাদের সঙ্গে সব সময় আছি।